একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি, বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনো টান টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো, নতুন এই হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী, যিনি এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসের, তবে এখন পশ্চিমবঙ্গের বিজেপির প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেই তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এর আগে বাংলাদেশের গণমাধ্যমে আর এক রাজনীতিক আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানোর খবর প্রচারিত হয়েছিল। প্রশ্ন হলো, কেন ভারত প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে বাংলাদেশে একজন রাজনীতিবিদকে পাঠাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, দিল্লির সাউথ ব্লকে এই নিয়োগ কেবল একটি রুটিন প্রশাসনিক রদবদল নয়, বরং এটি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের চিরাচরিত আমলাতান্ত্রিক কূটনীতি থেকে রাজনৈতিক কূটনীতির দিকে সরে আসার এক শক্তিশালী বার্তা। দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে জিয়ে থাকা অনেক ইস্যুর মধ্যে বর্তমান সময় দেশ দুটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ভার্সেস 3 বাস্তবায়নে দীনেশ ত্রিবেদীর অ্যাসাইনমেন্ট কি হবে? আবার বাংলাদেশ ইস্যুতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে ত্রিবেদীর এই নিয়োগ কতটা ভূমিকা রাখবে? বিশ্লেষকরা বলছেন, দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোপন সমীকরণের কথা শোনা যায়, সেটির ক্ষেত্রে ভারতের চাওয়া পূরণ করাটাই কি হবে ত্রিবেদীর প্রথম অ্যাসাইনমেন্ট? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতের আর ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত কারা হচ্ছেন তা সবসময় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব পায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে তলানিতে গিয়ে ঠেকে দুই দেশের সম্পর্ক যখন বিএনপি সরকার আমলে নতুন করে গড়ার লক্ষণ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হচ্ছেন সে খবর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সে খবরের গভীরতা আরো বেড়েছে যখন শোনা যাচ্ছে ভারত তার দীর্ঘদিনের প্র্যাকটিস পেশাদার কোনো কূটনীতিককে বাংলাদেশে পাঠাচ্ছে না, বরং তার জায়গায় পোর খাওয়া রাজনীতিবিদকে পাঠাচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা জ্যেষ্ঠ কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে বদলি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 10 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে থেকেই ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমগুলোতে প্রণয় ভার্মার জায়গায় কে আসছেন তা নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। তার উত্তরসূরি হিসেবে ঢাকায় কে আসবেন এ বিষয়ে চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যে বিহারের সাবেক রাজ্যপাল ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে। কিন্তু সবশেষ তথ্য হলো, আরিফ মোহাম্মদ খান নয়, বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আসছেন ঝানু রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী। দিল্লির সাউথ ব্লকের সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর পশ্চিমবঙ্গীয় পরিচিতি তাকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে বড় একটা কারণ হিসেবে কাজ করছে। তবে এর পেছনে আরো বেশ কয়েকটি শক্তিশালী কারণ আছে। আরিফ মোহাম্মদ খানের রাজনৈতিক ভিত্তি উত্তর ভারত কেন্দ্রিক, আর দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ঘর হলো পশ্চিমবঙ্গ। দীনেশ ত্রিবেদীর ঝরঝরে বাংলা বলেন এবং একজন দক্ষ সিতার বাদক। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত। দুই বাংলার সংস্কৃতি সম্পর্কেও তিনি ভালো ধারণা রাখেন। তাকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দেখিয়েছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আনন্দবাজার লিখেছে, গুজরাটি দম্পতি হীরালাল ত্রিবেদী এবং উর্মিলাবেন ত্রিবেদীর ছোট ছেলে দীনেশ হিমাচল প্রদেশের বোর্ডিং স্কুল থেকে পড়াশোনার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্সে স্নাতক পাশ করেন। তারপর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে MBA করেন। 80-এর দশকে কংগ্রেসে যোগ দেন দীনেশ, কিন্তু 1990 সালে জনতা দলে যোগ দেন। 1990 থেকে 96 পর্যন্ত তিনি রাজ্যসভায় জনতা দলের সদস্য ছিলেন।
1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করলে সেই দলে যোগ দেন দীনেশ ত্রিবেদী। তিনি দলটির প্রথম সাধারণ সম্পাদক। 2002 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভার তৃণমূলের এমপি ছিলেন দীনেশ ত্রিবেদী। 2009 সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে লোকসভার ভোটে প্রার্থী হন। ওই আসনে জিতে কেন্দ্রের মনমোহন সিং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হন। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলে সেই দায়িত্ব সামলান দীনেশ ত্রিবেদী। পরে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2019 সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে আবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দীনেশ, কিন্তু সেবার বিজেপির অর্জুন সিং এর কাছে হেরে যান। তারপর তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠায়। কিছুদিন পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় দীনেশের। এর ধারাবাহিকতায় 2021 সালের 12 ফেব্রুয়ারি তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেন এবং 6 মার্চ বিজেপিতে যোগ দেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে সবচেয়ে বড় ত্রুপের তাস হলো তার পশ্চিমবঙ্গীয় পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় তৃণমূল কংগ্রেসের টিএমসির অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। যদিও 2021 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি এবং বাংলাদেশের সাথে এর ঐতিহাসিক নারীর সম্পর্কের বিষয়ে তার জানাশোনা গভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের অনেক বড় অমীমাংসিত ইস্যু, যেমন তিস্তা পানি বন্টন চুক্তি বা সীমান্ত ব্যবস্থাপনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বছরের পর বছর ঝুলে আছে। ত্রিবেদী যেহেতু মমতার একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, তাই দিল্লি আশা করছে তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং ঢাকা এই দুই মেরুর মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করতে পারবেন। দর্শক, দীর্ঘদিন ধরে ভারত তার নিকটতম প্রতিবেশী দেশগুলোতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এর কর্মকর্তাদের নিয়োগ দিয়ে আসছে। তবে বর্তমান বাংলাদেশে যে দ্রুত পরিবর্তনশীল এবং স্পর্শকাতর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে একজন আমলার চেয়ে একজন ঝানু রাজনীতিবিদের গ্রহণযোগ্যতা এবং আলোচনার ক্ষমতা অনেক বেশি কার্যকর বলে মনে করছে দিল্লি। দীনেশ ত্রিবেদীর ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা যায়, তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং একজন অভিজ্ঞ প্রশাসকও বটে। মনমোহন সিং এর ইউপিএ সরকারে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশের ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থা এবং কানেক্টিভিটি প্রকল্পগুলো পুনর্গঠনে বিশেষ সহায়ক হবে, এমনটাই মনে করছে দিল্লির সাউথ ব্লক। ত্রিবেদীকে নিয়োগের পিছনে অন্যতম প্রধান কারণ হলো সরাসরি রাজনৈতিক সংযোগ বা পলিটিক্যাল অ্যাক্সেস। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে প্রোটোকল এবং আমলাতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে কাজ করতে হয়, যা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়। অন্যদিকে ত্রিবেদীর মতো একজন হেভিওয়েট নেতার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শীর্ষ নেতৃত্বের কাছে অবাধ প্রবেশাধিকার রয়েছে। বাংলাদেশে বিএনপির নতুন সরকারের সাথে আলোচনার টেবিলে বসার জন্য দিল্লির এমন একজনকে প্রয়োজন ছিল, যিনি প্রোটোকলের বাইরে গিয়ে রাজনৈতিক ভাষায় কথা বলতে পারেন। বিশেষ করে নির্বাচনের আগে থেকে একটি ওপেন সিক্রেট বিষয় হলো ভারতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হয়েছিল। এমনকি নির্বাচনের আগে থেকেই বিএনপির প্রতি ভারত সরকারের ইতিবাচক মনোভাব দেখা গেছে। ইউনূসের সাথে আলোচনার জন্য না আসলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা নিয়ে। কূটনৈতিক মহলের চাওয়ার আছে যে নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ভারত সরকারের শীর্ষ মহলের সাথে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেসব বৈঠক একটি পরাশক্তি দেশও উপস্থিত ছিল। এসব বৈঠকে বাংলাদেশে ভারত বিরোধী উগ্রপন্থীদের নিয়ন্ত্রণ করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলের কানেক্টিভিটি প্রকল্পগুলো বজায় রাখা শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কথাবার্তা হয়েছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা আছে। নির্বাচনের পর সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারতে 2 দিনের সফর করেছেন। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি সাহায্য, শেখ হাসিনা ইস্যু, গঙ্গা পানি চুক্তির বিষয়ে আলোচনায় উঠে এসেছে। এই মুহূর্তে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভয়াবহ জ্বালানি সংকট মোকাবেলা করা। এই সংকটময় মুহূর্তে ভারত তার প্রতিবেশী প্রথম নীতির অধীনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে 6 দফায় বাংলাদেশের ডিজেল পাঠিয়েছে দেশটি।
শেখ হাসিনা আমলে 2023 সালে উদ্বোধন হওয়া ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করে, সেটি অন্তর্বর্তীকালীন সময় প্রায় বন্ধের পথে ছিল। তবে 2026 সালের শুরু থেকে ভারত পুনরায় এই পাইপলাইন সক্রিয় করেছে। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও ভারতের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ইস্যু। অন্তর্বর্তী সরকার আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন ভারতই প্রথম দেশ যারা এর বিরোধিতা করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থিঙ্ক ট্যাঙ্কগুলোর ধারণা হলো, একটি বিশাল জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করলে তা দেশে উগ্রপন্থার জন্ম দেবে, যেটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। ভারতের পক্ষ থেকে এরই মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা বাংলাদেশের নতুন সরকারকে দেওয়া হয়েছে। ভারত চায় আওয়ামী লীগকে রাজনীতির মূল ধারায় ফেরার সুযোগ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। নির্বাচনের আগে দেয় এসব বার্তা ও সমঝোতার বাস্তবায়ন ঘটাতে ঢাকায় পাঠানো হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লির সম্পর্ক এখন আর কেবল গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায়ের রোমাঞ্চিকতায় সীমাবদ্ধ নেই, এটি এখন এক রূঢ় বাস্তববাদী পর্যায়ে প্রবেশ করেছে। দীনেশ ত্রিবেদীকে পাঠানো হবে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে স্মৃতির যে স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। দীনেশ ত্রিবেদী যদি তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের সম্মতি আদায় করতে পারেন এবং আওয়ামী লীগ ইস্যুতে একটি সম্মানজনক সমাধানে নিয়ে যেতে পারেন, তবে তার এই নিয়োগ হবে ভারতের প্রতিবেশী নীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। তবে চ্যালেঞ্জও আছে অনেক। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়। আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হিন্দুস্তান টাইমস বলছে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তটি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য এক ধরনের জবাবদিহিতারও বার্তা বটে। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী পর্বে।